আচ্ছা, আমাদের সবার ভেতরেই কিন্তু একটা সুপার পাওয়ার লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, সেটা কি নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই মানসিক বুদ্ধিমত্তা, মানে ইমোশনাল ইন্টেলিজেন্সের রহস্যটা বোঝার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন কি? আমরা এখন আগের চেয়ে অনেক বেশি কানেক্টেড। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে সারাক্ষণ সবার সাথে কথা হচ্ছে। কিন্তু তারপরেও দিন শেষে কেমন যেন একটা একাকিত্ব কাজ করে। কেন এমন হয়? এর পেছনের কারণটা কি হতে পারে? আসলে এর কারণ হতে পারে আমাদের মধ্যে একটা বিশেষ সুপার পাওয়ারের অভাব, আর সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, বা সংক্ষেপে ইকিউ। আজকের এই সুপারফাস্ট জটিল পৃথিবীতে টিকে থাকতে আর সফল হতে গেলে এই দক্ষতাটা কিন্তু ভীষণ জরুরি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এটা কিন্তু পুরোপুরি শেখা সম্ভব। তো চলুন এবার একটু গভীরে যাই। আমাদের আবেগগুলো আসলে কিভাবে কাজ করে, এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। মানে আমাদের ভেতরের জগৎটা চলে কিভাবে। আচ্ছা, আমরা যে বারবার ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ বলছি, এটা আসলে ঠিক কী জিনিস? একদম সহজ করে বললে এটা হলো নিজের আবেগগুলোকে চেনা, সেগুলোকে বোঝা, ঠিকঠাকভাবে ম্যানেজ করা। আর শুধু নিজেরই না, অন্যদের আবেগগুলোকেও বুঝতে পারা আর সে অনুযায়ী কাজ করার ক্ষমতা। আমরা তো সবাই আইকিউর কথা জানি, তাই না? মানে বুক স্মার্টস বা কে কতটা পড়াশোনায় ভালো। কিন্তু ইকিউ হলো পিপল স্মার্টস, মানে মানুষের সাথে মেশা, তাদের বোঝা আর সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষমতা। আর রিসার্চ কি বলছে জানেন? জীবনে লম্বা দৌড়ে সফল হওয়ার জন্য কিন্তু আইকিউর চেয়েও ইকিউ অনেক বেশি কাজে দেয়। এই ইকিউ মূলত 5টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। কি কি সেগুলো? 1. আত্মসচেতনতা বা সেলফ অ্যাওয়ারনেস। 2. আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশন। 3. মোটিভেশন বা প্রেরণা। 4. এমপ্যাথি বা সহানুভূতি। আর 5. সোশ্যাল স্কিলস বা সামাজিক দক্ষতা। চলুন এগুলো নিয়েই আমরা একে একে কথা বলবো। আমাদের সবার জীবনেই এমনটা হয়, তাই না? হঠাৎ করে প্রচণ্ড রেগে গিয়ে এমন কিছু বলে ফেললাম বা করে ফেললাম, যা নিয়ে পরে ভীষণ আফসোস হয়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে অ্যামিগডালা হাইজ্যাক, মানে যখন আমাদের মস্তিষ্কের আবেগের অংশটা যুক্তির অংশটাকে পুরোপুরি দখল করে নেয়, তখন আর মাথা ঠিকঠাক কাজ করে না। এখানে একটা দারুণ কথা আছে। আবেগ কিন্তু শত্রু নয়, আবেগ হলো ডেটা বা তথ্য। ভাবুন তো একবার, রাগ, কষ্ট, ভয় এগুলো কোনো সমস্যা না, এগুলো আসলে সিগন্যাল, যা আমাদের ভেতরের অবস্থাটা জানিয়ে দেয়। তাই এগুলোকে চেপে না রেখে বরং এগুলো কি বলতে চাইছে তা শোনার চেষ্টা করতে হবে। তো এই যে হুট করে রিয়্যাক্ট না করে ভেবেচিন্তে রেসপন্ড করা, এই পরিবর্তনটা কিভাবে আনা যায়? চলুন এবার ভেতরের এই জগৎটাকে নিয়ন্ত্রণ করার কিছু উপায় জেনে নিই। একটা খুব সহজ কিন্তু দারুণ কার্যকারী টেকনিক আছে। সেটা হলো নিজের আবেগটাকে একটা নাম দেয়া। মানে যখন খুব খারাপ লাগছে, তখন শুধু খারাপ লাগছে না বলে নিজেকে বলা যে, আচ্ছা আমার এখন হতাশ লাগছে বা আমার রাগ হচ্ছে। অবাক করা ব্যাপার হলো, শুধু নামটা দিলেই কিন্তু আবেগটার জোর অনেকটাই কমে আসে। বিজ্ঞানীরা এটাকে বলেন অ্যাফেক্ট লেবেলিং। আচ্ছা, একটা প্রশ্ন করি, যখন আমাদের প্রচণ্ড রাগ হয় বা কষ্ট হয়, ওই আবেগের যে কেমিক্যাল রিয়াকশনটা শরীরে হয়, সেটা কতক্ষণ থাকে বলে মনে হয়? কয়েক ঘন্টা? না, রিসার্চ বলছে মাত্র 90 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 1.5 মিনিট। এরপরও যে আমরা ঘন্টার পর ঘন্টা একই জিনিস ফিল করতে থাকি, তার কারণ হলো আমরা ওই চিন্তাটাকে ছাড়ি না, বারবার ভাবতে থাকি। তার মানে 90 সেকেন্ড পরে পুরো ব্যাপারটা কিন্তু আমাদের হাতে। তাহলে ওই 90 সেকেন্ডে কি করা যায়? একটা খুব সহজ উপায় হলো শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম। যেমন 4 সেকেন্ড ধরে লম্বা করে শ্বাস নিন, 4 সেকেন্ড ধরে রাখুন, আর তারপর 4 সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়ুন। এই সিম্পল কাজটা আমাদের নার্ভাস সিস্টেমকে একদম শান্ত করে দেয়, আর হুট করে রিয়্যাক্ট করার আগে একটা জরুরি পজ বাটন তৈরি করে দেয়। তো নিজের ভেতরের জগৎটা তো না হয় কিছুটা সামলানো গেল, কিন্তু বাইরের জগতের কি হবে? অন্যদের সাথে সংযোগ তৈরি করার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা হলো এমপ্যাথি বা সহানুভূতি। সিম্প্যাথি আর এমপ্যাথি, এই দুটো শব্দ শুনতে প্রায় একরকম লাগলেও এর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত আছে। সিম্প্যাথি মানে হলো কারোর জন্য খারাপ লাগা, মানে আহারে। আর এমপ্যাথি হলো তার জায়গায় নিজেকে বসিয়ে তার কষ্টটা অনুভব করার চেষ্টা করা,
মানে তার সাথে কষ্টটা ভাগ করে নেওয়া। এমপ্যাথি সম্পর্ক তৈরি করে, করুণা নয়। আর এই এমপ্যাথি বাড়ানোর সবচেয়ে ভালো উপায় কি জানেন? অ্যাক্টিভ লিসেনিং। মানে যখন কেউ কথা বলছে তখন কি উত্তর দেব সেটা না ভেবে সে আসলে কি বলতে চাইছে সেটা মন দিয়ে বোঝা। তার কথাগুলো শুনে তাকে আবার বলা যে, আমি কি ঠিক বুঝলাম তুমি এটা বলতে চাইছো? প্রশ্ন করা আর কথার কথায় তাকে থামিয়ে না দেওয়া। বিশ্বাস করুন, এটা যে কোনো সম্পর্ককে অনেক বেশি মজবুত করে তোলে। আচ্ছা, এত সব তো গেল ব্যক্তিগত জীবনের কথা, কিন্তু কর্মক্ষেত্রে বা আমাদের ক্যারিয়ারে এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ভূমিকাটা ঠিক কী? চলুন এবার সেটা একটু দেখি। একটা অফিসে যারা টপ পারফর্মার আর যারা অ্যাভারেজ, তাদের মধ্যে আসল পার্থক্যটা কোথায় তৈরি হয়? শুনলে অবাক হবেন। রিসার্চ বলছে এই পার্থক্যের প্রায় ৯০% আসে ইকিউ থেকে। মানে টেকনিক্যাল স্কিল বা আইকিউর ভূমিকা সেখানে মাত্র ১০%। তার মানে পরিষ্কার, একজন ভালো লিডার হওয়ার মূল চাবিকাঠিটাই কিন্তু হলো ইকিউ। এই ছবিটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, তাই না? ইমোশনাল ইন্টেলিজেন্স আসলে একটা কেরিয়ার অ্যাক্সেলারেটরের মতো কাজ করে, কারণ এর মাধ্যমেই তৈরি হয় বিশ্বাস, গড়ে ওঠে সত্যিকারের নেতৃত্ব, আর টিমের মধ্যে বাড়ে সহযোগিতা। আর এই তিনটা জিনিস ছাড়া কোনো বড় সাফল্যই কিন্তু সম্ভব না। আমাদের আলোচনা প্রায় শেষের দিকে, তবে যাওয়ার আগে একটা খুব জরুরি কথা মনে রাখতে হবে। ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু কোনো ফাইনাল ডেস্টিনেশন না, যে ওখানে পৌঁছে গেলেই কাজ শেষ। এটা আসলে একটা মাসেলের মতো, যাকে সারা জীবন ধরে চর্চা করে যেতে হয়। আর আজকের আলোচনার সবচেয়ে বড় এবং আশা জাগানো বার্তাটা হলো, ইমোশনাল ইন্টেলিজেন্স কোনো জন্মগত বা ফিক্সড ব্যাপার না। এটা একটা স্কেল। আর যে কোনো স্কেলের মতোই ঠিকমতো আর নিয়মিত প্র্যাকটিস করলে যে কেউই এটাতে ভালো হতে পারে। আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখার এই জার্নিটা আসলে নিজেকে আনলক করার জার্নি। এটা নিজের ভেতরে লুকিয়ে থাকা আসল পোটেনশিয়ালটাকে খুঁজে বের করার একটা রাস্তা। আর এই রাস্তায় নেওয়া প্রত্যেকটা ছোট ছোট স্টেপই কিন্তু আমাদের একটু একটু করে এগিয়ে নিয়ে যায়। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। যে কোনো একটা উত্তেজনার মুহূর্তে রিয়্যাক্ট করার আগে মাত্র কয়েক সেকেন্ডের জন্য থেমে যাওয়ার যে ক্ষমতা, সে ছোট্ট একটা পজ কিভাবে একটা মানুষের গোটা দিনটা, এমনকি গোটা জীবনটাই বদলে দিতে পারে। উত্তরটা কিন্তু ভাবার মতো।